বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ। পাহাড় ধসে ভাই বোনের মৃত্যু। কুয়াকাটায় পানিবন্দী 10,000 মানুষ। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। শিশু কিশোরদের পাশাপাশি পা বাড়াচ্ছে নারীরাও। ঝুলে আছে 50,000-এরও বেশি মামলা। দিনাজপুরে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ধরিয়ে দিলেও অভিযুক্ত দুই যুবককে ছেড়ে দিয়েছে পুলিশ। দাবি পরিবারের, মামলা প্রত্যাহারের হুমকি। রোজায় রাজশাহীতে ইফতারের উপকরণের পাশাপাশি বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। এবং ঈদকে সামনে রেখে সরগরম রাজধানীর গজ কাপড়, লেস ফিতার দোকান সহ দর্জিপাড়া। জমে উঠেছে সিলেটে বুটিক হাউসগুলো। দেশীয় ডিজাইনের পোশাকের প্রতি বাড়তি আকর্ষণ। সময় সংবাদের সঙ্গে আছে আমি তানজিমুনিয়াত। গতকাল থেকে থেমে থেমে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। এই মুহূর্তে রাজধানীর মিরপুরের কালশী এলাকায় আছেন আমাদের রিপোর্টার এজাজ শৌমিক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শৌমিক। হ্যাঁ মুনিয়াত, আপনি জানেন যে রাজধানীর সেই পুরনো যে চিত্র আমরা দেখি বরাবরের মতো, যেটা বর্ষায় দেখা যায়, সেই রকমই একটি চিত্র। আপনি জানেন যে মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষায় যে ধরনের বৃষ্টিপাত হয়, আমরা দেখছি যে গত কয়েকদিনে কিন্তু সেই রকম বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে এই কালশীতে, আমি এই কালশীতে অবস্থান করছি, যে গতকালকে যে বৃষ্টিটা হয়েছে এবং সারা রাত বৃষ্টি পড়েছে এবং এখন পর্যন্ত কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এবং এই বৃষ্টি পড়ার কারণে যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত কিন্তু অঝোর ধারায় বৃষ্টি ঝরেছে এবং এরই প্রেক্ষিতে এই কালশী এলাকায় জলাবদ্ধতার তৈরি হয়েছে। এবং দেখা যাচ্ছে যে এই যে কালশী যে আদর্শনগর পলাশী এলাকা, যেটিতে আমি অবস্থান করছি, সেই পলাশী এলাকার পুরো চারপাশে গতকালকে কিন্তু প্রচুর জলাবদ্ধতা তৈরি হয়েছিল। সেই জলাবদ্ধতার রেশ কিন্তু এখনো যায়নি, যদিও এখন অল্প অল্প অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু তারপরেও গতকালকে থেকে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেই জলাবদ্ধতা কিন্তু এখনো যায়নি। এবং পানি কিন্তু এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট যে ঘরগুলো রয়েছে এবং আশেপাশে যে বাড়িগুলো রয়েছে, বিশেষ করে একতলা যে বাড়িগুলো রয়েছে, সেই একতলার মধ্যে সম্পূর্ণভাবে পানি ঢুকে আছে। এবং যার কারণে দেখতে পাচ্ছেন যে এই এলাকায় বসবাসরত এবং বাড়িগুলোতে বসবাসরত যারা রয়েছেন, তারা কিন্তু এই বাড়িগুলোতে আর এখন থাকতে পারছেন না। তারা আত্মীয় স্বজনের বাসায় আশেপাশে তারা কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এবং এই পানিগুলো তারা এখানকার এলাকাবাসী যেটা বলছেন যে এইখানে এই কালশী এলাকার পাশে যে একটা ড্রেন রয়েছে, সেই ড্রেনের কারণে কিন্তু পানি সরে যেতে পারছেন না। কারণ হচ্ছে কারণ এখানকার ড্রেনে একটি বড় অংশ একজন ভূমিদস্যু তিনি দখল করে নিয়েছেন এবং সেই দখল করে নেয়ার কারণে সেই ড্রেন থেকে পানি পর্যাপ্তভাবে সরে যেতে পারছেন না। এই কারণে এই এলাকায় পুরো জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবং আপনাকে বলে রাখি যে এখানকার এলাকাবাসী যেটা অভিযোগ করছেন, যে এখানে স্থানীয় কাউন্সিলর এবং সিটি কর্পোরেশন থেকেও কিন্তু তাদেরকে বারবার আশ্বাস দেওয়া হলেও সেই ড্রেন কিন্তু দখলমুক্ত করা যায়নি, এবং যার দরুন তারা এই অবর্ণনীয় কষ্টের মধ্যে অবস্থান করছেন। এবং যে জলাবদ্ধতা কবে কাটবে তারা এখনো বলতে পারছেন না। তো মুনিয়াত, কালশী পলাশীনগর আবাসিক এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। মিরপুরের কালশী থেকে বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা ও জনভোগান্তির কথা জানাছিলেন আমাদের রিপোর্টার ইজাজ শৌমিক। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদী ও খালের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবং বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে কক্সবাজারের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে 8 উপজেলার নিম্নাঞ্চল। এদিকে কক্সবাজার উপজেলা পরিষদ এলাকায় পানি উঠে যাওয়ায় চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সকাল থেকেই প্লাবিত এলাকা থেকে পানিবন্দীদের স্থানীয় আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, গত 24 ঘন্টায় কক্সবাজারের সর্বোচ্চ 210 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর বাঁকখালী নদীর পানি বিপদসীমার 1.3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল রাতের প্রবল বর্ষণে নদী ও খালের পানি বেড়ে রামু, উখিয়া, টেকনাফ, কুতুবদিয়া, চকরিয়া ও পেকুয়া সহ 8 উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 2 লক্ষাধিক মানুষ। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা, বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে জোয়ারের পানিতে রাস্তা ভেঙে যাওয়ায় কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে প্রবল বর্ষণে বান্দরবানের সদর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি নির্মাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। রাস্তা পানির নিচে তলিয়ে যাওয়ায় বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে টেলিফোনে কথা বলবো আমাদের বান্দরবান প্রতিনিধি বাসু দাসের সঙ্গে। বাসু, আমাদের জানাবেন যে প্লাবিত এলাকার পরিস্থিতি এখন কেমন এবং সড়ক যোগাযোগ যে বন্ধ হয়ে গেছে তার কি অবস্থা? মুনিয়াত, 5 দিনের টানা বর্ষণে বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়ছে অর্ধ লক্ষাধিক মানুষ। রাত ৩টার দিকে জেলা শহরের বনরূপাপাড়ায় পাহাড় ধসে 2 শিশু নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরো 2 জন। বুধবার থেকে ভারী বর্ষণের কারণে পাহাড়ের পাদদেশে বসবাসরতদের সরে যেতে মাইকিং করে প্রশাসন। তারা সরে না যাওয়ার কারণে এই ঘটনার শিকার হয় বলে মনে করছে স্থানীয়রা। গতকাল থেকে জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় স্থানীয়রা পড়েছে চরম ভোগান্তিতে। অন্যদিকে জেলার সাথে সারা দেশের সড়ক যোগাযোগ দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। বাসু দাস, আমাদের জানাবেন যে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে তার কি অবস্থা? গতকাল থেকে বান্দরবানের সাথে চট্টগ্রাম, বান্দরবানের সাথে কক্সবাজার এবং বান্দরবানের সাথে রাঙামাটি সহ সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন আছে এবং উপজেলাগুলোরও সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। দর্শক, আমরা শুনছিলাম বান্দরবান থেকে, সেখানকার পানিবন্দী হয়ে রয়েছে মানুষ। আমাদের রিপোর্টার বাসু দাস এই কথা জানাচ্ছিলেন আমাদের। এদিকে সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর অধিকাংশ বেড়িবাঁধ মেরামত হয়নি এখনো। তার ওপর জোয়ারের পানি বাড়লেই এক প্রকট আকার ধারণ করে নদী ভাঙ্গন। এ অবস্থায় অমাবস্যার জোয়ারের প্রভাবে কুয়াকাটায় নিজামপুর বেড়িবাঁধ ভেঙে 8টি গ্রাম তলিয়ে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে 10,000 মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, অস্থায়ীভাবে পানির হাত থেকে রক্ষার জন্য একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় বঙ্গোপসাগর ও আন্দারমানিক নদীর মোহনায় নিজামপুর বেড়িবাঁধ ভেঙে সুধীরপুর নিজামপুর নদীর অব্যাহত ভাঙনে কয়েকটি গ্রাম ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আর এবার বর্ষা মৌসুমের শুরুতেই শুরু হয়েছে ভাঙন। অমাবস্যার জোয়ারে বেড়িবাঁধ সম্পূর্ণ ভেঙে যাওয়ায় পানিতে ভেসে গেছে মাছের ঘের, আউশের ফসল, ডুবে গেছে বাড়িঘর। এতে আতঙ্কের মধ্যে আছেন পানিবন্দী মানুষেরা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের নেই কোনো উদ্যোগ। আমাদের এলাকা তলাই গেছে, সেখানে মুরা গরু বাছুর পালতে অনেক অসুবিধা হয়, আমাদের থাকতেই অসুবিধা হয়। ফসল নষ্ট হয়ে যাইতেছে, বাড়িঘর তলাই দিতেছে, বাড়িতে থাকা যায় না। কোনো পরিবর্তন হলে বেড়িবাঁধ বান্ধার কোনো পরিকল্পনা এখন তার দেখি না। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, প্রায় 1 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এটা প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে শত শত একর ফসলি জমি তলিয়ে যাবে। সরকার এবং পানি উন্নয়ন বোর্ড তারা যেন অনতিবিলম্বে এর জন্য একটা সুব্যবস্থা নেন, না হলে আমাদের এলাকার বিরাট ক্ষতি হবে। এদিকে অস্থায়ীভাবে পানির হাত থেকে রক্ষা করার জন্য একটি পরিকল্পনার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। জায়গাও এই এলাকাটা পরিদর্শন করছে এবং তারাও আগ্রহ প্রকাশ করছে। তারা যদি এ বিষয়ে এগ্রি হয় তাহলে হয়তো স্থায়ীভাবে জিনিসটার সমাধান আমরা করতে পারবো। কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের 8টি গ্রামের 17,000 মানুষ চান ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ যেন দ্রুত মেরামত করা হয়। সময় সংবাদ, পটুয়াখালী। বিজিবির নায়েক রাজ্জাককে চিকিৎসার জন্য ঢাকার পিলখানা হাসপাতালে আনা হচ্ছে। সকাল 10:30টার দিকে টেকনাফের 42 বিজিবি ব্যাটালিয়নের কার্যালয় থেকে সড়ক যোগে রাজ্জাককে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে বিজিবি সদস্যরা। ধরে নিয়ে যাওয়ার 8 দিন পর গতকাল বিকেল 5:30টার দিকে বিজিবির হাতে নায়েক রাজ্জাককে ফেরত দেয় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ। এর আগে গতকাল সকাল 10:30টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত প্রায় 5 ঘন্টা পতাকা বৈঠক করে বিজিবি ও বিজিপি। বৈঠকে অংশ নেয় বিজিবির 7 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে রাজ্জাককে বিজিবির হাতে হস্তান্তর করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। তিনি বর্তমানে সুস্থ আছেন এবং তাকে টেকনাফের 42 বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। গত 17 জুন টেকনাফের নাফ নদীর জাদিমুরা পয়েন্ট সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে ধরে নিয়ে যায় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ।
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। যুব সমাজের পর এবার আশঙ্কাজনকভাবে নেশার ভয়াবহ জগতে পা বাড়াচ্ছে শিশু কিশোর ও নারীরা। মরণ এই ফাঁদ থেকে কেউ কেউ বেরিয়ে আসার চেষ্টা করলেও বেশিরভাগই তলিয়ে যাচ্ছে নেশাজালের অতল গহ্বরে। তাই এখনই লাগাম টানা না গেলে অদূর ভবিষ্যতে জাতিকে চরম মূল্য দিতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট। সর্বনাশা নেশার করাল গ্রাস থেকে মুক্তি পেতে নিজ ইচ্ছাই গত 3 মাস ধরে রাজধানীর একটি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে এই কিশোর। টাকা পয়সা সহ পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকার পরও হয়নি পড়াশোনা, বরং সঙ্গদোষে পড়তে হয়েছে মাদকের খপ্পরে। দিনের পর দিন মৃত্যু জ্বালায় জ্বলেছে বলেই হয়তো এখন সে বুঝেছে সুস্থ স্বাধীন জীবনের মর্ম। শুরু হয়েছিল ফার্স্ট সিগারেট থেকে। বড় ভাইদের সাথে সিগারেট খাওয়া পড়তো মাঝে মধ্যে। বড় ভাইরা এই সম্পর্কে আমাকে বলে যে আবার খেলে ঘুম আসে না, ক্লান্ত লাগে না। বড় ভাইদের কথা মতোই তাদের সাথে ইয়াবা সেবন করা শুরু করি। যখন ইয়াবা খেতাম তখন জীবনটা অভিশপ্ত ছিল, কারণ মাদক কোনো সমস্যার সমাধান দিতে পারে না, এটা শুধু জটিলতাই তৈরি করে। তার মতোই অধিকাংশ মাদক সেবীর শুরুটা হয় বিড়ি সিগারেট দিয়ে। এরপর একে একে যুক্ত হয় ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা, হেরোইন, প্যাথেরিন সহ অন্যান্য নেশাদ্রব্য। অতীতে কেবল যুব সমাজের মধ্যে সীমাবদ্ধ থাকলেও মরণ নেশা এখন গ্রাস করছে কোমলমতি শিশু কিশোরদের। আসক্ত হচ্ছে নারীরাও। সরকারি ভাষ্যে দেশে মাদকাসক্তের সংখ্যা 60 লাখের কম দাবি করা হলেও জাতিসংঘ বলছে 68 লাখ, আর বেসরকারি প্রতিষ্ঠানগুলোর হিসেবে এ সংখ্যা 1 কোটিরও বেশি। যতগুলো অপরাধমূলক কাজ এখন হচ্ছে, মার্ডার হচ্ছে, সবকিছুর পিছনে কিন্তু মাদক জড়িত। এইভাবে যদি মাদকাসক্ত ছেলেমেয়েদের সংখ্যা যদি বাড়তেই থাকে, তাহলে একদিন আমাদের দেশ কিন্তু এই তরুণ যুব সমাজ তলিয়ে যাবে। মাদক নিলে আমরা লক্ষ্য করছি যে বাচ্চা উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যায়। শিশু বয়সে মাদক নিলে তার হরমোন ম্যাচুরেশন যেটা হয়, যেটা তাকে ডেভেলপ করবে, তার সেক্সুয়াল অর্গানগুলোকে ম্যাচিউর করবে, সেই ম্যাচুরেশন ক্ষতিগ্রস্ত হয়। এটা জাতিকে পঙ্গু করে দেওয়ার জন্য একটা বিশাল যথেষ্ট ব্যাপার। ভয়াবহ এই পরিণতি থেকে রক্ষা পেতে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি সন্তানের প্রতি পারিবারিক নজরদারির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ছেলে মেয়েদের সাথে খোলামেলা আলাপ করা ছাড়া কোনো বিকল্প নাই রক্ষা করার জন্য। এটা শুধু যে বাবা মা করবে তা না, শিক্ষকরা ক্লাসের ফাঁকে ফাঁকে আড্ডার ছলে, গল্পের ছলে তা বলতে পারে। প্রতিটা কমিশনারকে যদি মেয়র সাহেব ডেকে বলে দেন যে তোমার প্রতিটা ওয়ার্ডে আমি মাদক মুক্ত দেখতে, তাহলে সেগুলো সোর্স থেকে সেগুলো আস্তে আস্তে দূর করা যাবে। এদিকে ভৌগোলিকভাবে মাদকের গোল্ডেন ট্রায়াঙ্গল জোনে অবস্থিত বাংলাদেশে অধিকাংশ নেশাদ্রব্যই চোরাই পথে আসে সীমান্ত ঘেঁষা দুদেশ ভারত ও মিয়ানমার থেকে। তাই উৎসমূল নিয়েও ভাবছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমাদের ইন্টেলিজেন্স রিপোর্টটা আমরা এনক্লোজড করে তাদের সামনে আমরা সরবরাহ করেছি। প্লিজ লুক ইনটু ইট। তারা আমাদের কথা দিয়েছে যে তোমরা দিয়েছো, এর অস্তিত্ব যদি আসলে থেকে থাকে তাহলে আমরা বিষয়টা দেখব। মাদকাসক্তের চিকিৎসায় সরকারি 4টির পাশাপাশি বিভিন্ন জেলায় কাজ করছে বেসরকারি 124টি নিরাময় কেন্দ্র। খুব শিগগিরই এ সংখ্যা বাড়ানো হবে বলেও জানায় অধিদপ্তর। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশে মাদক নিয়ন্ত্রণ আইনে এখনো ঝুলে আছে প্রায় 50,000-এরও বেশি মামলা। এসব মামলা নিষ্পত্তিতে ধীর গতির পাশাপাশি সাক্ষী জটিলতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খামখেয়ালিপনার অভিযোগ রয়েছে। আইনজীবীরা বলছেন, ভুল আইনের ব্যবহার, দুর্বল তদন্ত আর জামিনের বিরোধিতা না করায় পার পেয়ে যাচ্ছেন মাদক ব্যবসায়ীরা। শাফিন জাহিদের রিপোর্ট। রাজধানী সহ সারা দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সব আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে বিচারাধীন প্রায় 52,000 মামলার মধ্যে দায়রা জজ আদালতে মামলার সংখ্যা প্রায় 30,000 এবং ম্যাজিস্ট্রেট আদালতে রয়েছে প্রায় 27,000 মামলা। পরিসংখ্যানে দেখা যায় গত 5 বছরে মামলা হয়েছে 2,20,000-এরও বেশি, যেখানে আসামি করা হয়েছে প্রায় 3 লাখ। আর এ সময়ে বিচার নিষ্পন্ন হয়েছে মাত্র 10,000 মামলার, যেখানে সাজা ও খালাসপ্রাপ্ত আসামির সংখ্যাও 10,000। এছাড়াও মোবাইল কোর্টের মাধ্যমে 40,000-এর বেশি অভিযান চালিয়ে প্রায় 22,000 মামলার মাধ্যমে গ্রেফতার করা হয়েছে প্রায় 23,000 আসামিকে। আর এই সময়ে আটক উল্লেখযোগ্য মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ফেন্সিডিল, হেরোইন, বিদেশি মদ, গাঁজা ও ইয়াবা। মামলা হলেও আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছেন অভিযুক্তরা। এমন অভিযোগ যখন আসে তখন মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতাকে বড় বাধা বলে মনে করছেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের কৌশলী। একটা মামলায় যতজন সাক্ষী আছে তাদের সবকিছু মিলে সাজাটা দিতে হয়। একটা রাষ্ট্রপক্ষকে সাজা দেওয়া খুব কঠিন। খালাস পায় বিন্দুমাত্র সন্দেহ থাকলে আসামির পক্ষে বেনিফিট পায়। যারা পেশাদার মাদক ব্যবসায়ী তারা তো দরজর বাইরে, যারা বেয়ারার তারা অ্যারেস্ট হয়, জামিন নিয়ে পলায় যায়। এছাড়াও মামলার সমন্বয় ও নিয়ম অনুযায়ী তদন্তের কাজে পর্যাপ্ত লোকবলের অভাব, আদালতে সাক্ষীর অনুপস্থিতি সহ বিভিন্ন বিষয় মামলার নিষ্পত্তিতে বাধা বলে মনে করেন রাষ্ট্রের এই আইনজীবী। মাদকদ্রব্য অধিদপ্তর, পুলিশ, যারা সবার একটা সমন্বয় থাকা দরকার। যারা সাক্ষীতে আসবেন তাদেরকে প্রোটেকশন দেওয়ার প্রয়োজন আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাক্ষীরা ভয়ে আদালতে আসে না।
সেক্ষেত্রে সাক্ষীকে প্রোটেকশন দিতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলেও যে কয়টি মামলার সাজা হয় তার সংখ্যাও হাতে গোনা। ঢাকা সহ সারা দেশে প্রতিদিনই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শত শত মামলা দায়ের করা হলেও এ সকল মামলার নিষ্পত্তি হয় অনেক দেরিতে। আর বেশিরভাগ ক্ষেত্রে মামলার অভিযুক্ত আসামিরা পেয়ে যাচ্ছেন খালাস। এজন্য আলাদা আদালত, পর্যাপ্ত প্রসিকিউশনের অভাব আর আইন শৃঙ্খলা বাহিনীর অসহযোগিতাকেই দায়ী করছেন রাষ্ট্রের কৌশলী। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ঈদ ও সামার হলিডে একই সময় হওয়ায় লন্ডন প্রবাসীদের দেশে ফেরার হিড়িক। বিমান সহ অন্যান্য এয়ারলাইন্সের টিকিটের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। ওয়েবসাইট হ্যাক হওয়ার কারণে 2015-16 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির ফলাফল 25 জুন রাতে পাওয়া যায়নি। পূর্বের ঘোষণা অনুযায়ী 25 জুন রাত 11:30টায় কলেজে ভর্তির ফলাফল প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু সে সময় ওয়েবসাইটে ঢুকে শিক্ষার্থীরা দেখতে পান সাইটটি নাজুক নিরাপত্তা নিয়ে কৌতুক করে কে বা কারা হ্যাক করেছে। তবে পরে ওয়েবসাইটে জানানো হয়েছে 26 জুন রাত 11:30টায় একাদশ শ্রেণীর ভর্তির ফলাফল প্রকাশ করা হবে। বাংলাদেশে আইনের শাসনের দুর্বলতা, সরকারি কর্মকর্তা সহ ব্যক্তি পর্যায়ে মানবাধিকার লঙ্ঘন এবং বিচারহীনতাকে উৎসাহিত করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার বিষয়ক 2014 বার্ষিক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন প্রকাশ করেন। এতে দেশে অরাজকতা তদন্তে সরকারি উদ্যোগও সীমিত বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন, এনজিওগুলোর উপর নানাবিধ বিধিনিষেধ, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগের অভাব, লিঙ্গ বৈষম্য সহ দুর্নীতি এবং বিচার ব্যবস্থার দুর্বলতার কথাও উল্লেখ করা হয়। দিনাজপুরে 13 বছরের এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় স্থানীয়রা দুই যুবককে ধরে পুলিশের কাছে সোপর্দ করলেও পরে পুলিশ তাদের ছেড়ে দিয়েছে বলে দাবি নির্যাতিতার পরিবারের। তবে পুলিশ বলছে আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। ধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের করেছে নির্যাতিতার পরিবার। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্যাতিতা জানায়, গত 18 জুন নিজের বাড়ি থেকে মুখ চেপে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় সদর উপজেলার রাব্বি, রনি সহ অজ্ঞাত আরো দুই যুবক। পরে পালাক্রমে তাকে ধর্ষণ করা হয়। পরে নির্যাতিতার বাবা মা বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে। যখন আমাকে রুমাল দিয়ে চিপে ধরে তখন 4 জন ছেলে আসছিল। কিছু দূর গিয়ে আমি আর কিছু বলতে পারি না। এ ঘটনার পরপরই এলাকাবাসী রাব্বি ও রনিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে, কিন্তু স্থানীয়ভাবে বিচারের আশ্বাস দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ নির্যাতিতার ভাইয়ের। এছাড়া এ ঘটনায় একটি মামলা দায়ের করা হলেও নির্যাতিতার পরিবারের অভিযোগ তাদের বারবার মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে। আমরা ছেলে তিনটাকে ধরছি, পুলিশ নিয়ে গেল, নিয়ে যায় ফিরে আবার ছাড়ি দিল। তেল আনতে গেছি, কেরোসিন তেল। দেখা ভাই কি বলতেছে, কোচে এখন আমার বেটা মাস্তান গুন্ডা হয়ে বাইরাবে, বাইরিয়া মারি দিবে, এইদিকে করবে, কে আছে রক্ষা করার তখন দেখবো। তবে আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং বাকি দুজনকে আটক করতে অভিযান অব্যাহত আছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। মামলার যে মূল আসামি দুইজন ফের নামে রাব্বি এবং রবিন নামে আমরা দুজনকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করি। আর এজাহার নামে ওরা আরো অজ্ঞাতনামা দুইজনের নাম পেয়ে গেছি। মামলাটি তদন্তাধীন আছে। এদিকে চিকিৎসক জানান, কিশোরীর সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষ হলেও এখনো রিপোর্ট এসে পৌঁছায়নি। রিপোর্টগুলো আসবে, আসার পর আমার কাছে আসবে, উনি সহ আসবেন, মহিলা ডাক্তার নিয়ে, তখন বসে আমরা রিপোর্ট করব। গত 20 জুন নির্যাতিতার মা বাদী হয়ে 4 জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। সময় সংবাদ, দিনাজপুর। বৃষ্টির কারণে ছুটির সকালেও ফাঁকা রাজধানীর কাঁচা বাজার। ক্রেতা বিক্রেতারা বলছেন, রমজানের দ্বিতীয় শুক্রবারে দাম কমেছে প্রায় সব সবজির। সব ধরনের মাংসের দাম অপরিবর্তিত থাকলেও ডিমের দাম হালি প্রতি কমেছে 2 টাকা। রাজধানী মহাখালী কাঁচা বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। শুক্রবারের কাঁচা বাজারে ক্রেতার ভিড় থাকার কথা থাকলেও বৃষ্টি ভেজা সকালের দৃশ্যটা ছিল ভিন্ন।
ক্রেতাশূন্য বাজার হলেও হরেক রকম সবজির কমতি নেই। এখানে গত সপ্তাহের তুলনায় দাম কমে বেগুন বিক্রি হচ্ছে মানভেদে 50 থেকে 60 টাকায়। এছাড়া করলা কচুমুখী 40, শসা 30, টমেটো কাঁচামরিচ 60 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। প্রথম রোজা শসা বেচি 60 টাকা, বেগুন ছিল 80-90 টাকা, এখন এই সপ্তাহে হলো বেগুন 60 টাকা, আরেকটা আছে আবার 50 টাকা বেগুন। পেঁপে এতদিন ছিল 60-70 টাকা, আজকে 30 টাকা করে নিলাম, তো আমার কাছে ভালোই লাগলো। এছাড়াও স্থিতিশীল রয়েছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। পণ্যের দাম হাতের নাগালে থাকায় ক্রেতার মাঝেও দেখা গেল সন্তুষ্টি। তেল, পেঁয়াজ আমি এগুলো দাম রিজনেবল মনে হচ্ছে, তরকারির দাম আমার কাছে রিজনেবল মনে হচ্ছে, খুব বেশি মনে হচ্ছে না। দেশি পেঁয়াজ 45 টাকা কেজি আর ইন্ডিয়ানটা 42 টাকা কেজি। গত সপ্তাহে দাম ছিল, এখনো এই দাম আছে। তবে মাছের দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে কিছুটা বিপরীত মত দেখা গেল। বৃষ্টির কারণে দাম কিছুটা ওঠানামা হয়েছে বলে দাবি করলেন কেউ কেউ। কই 200 টাকা কেজি, চিংড়ি 450, মলা 300 টাকা কেজি, তেলাপিয়া ছোটটা 160, বড়টা 200। বৃষ্টির কারণে 10-20 টাকা কেজিতে বাড়ছে। আপনি 1 কেজির একটু কম, মানে 50 গ্রাম 100 গ্রাম কম ইলিশ মাছ, ওটা বেশি 900 টাকা পিস। গত সপ্তাহে একটু বেশি আসলে এখন একটু কমছে মাছের দাম। গত বছর হয়তো 250 টাকা কিনে গেছে, 250 টাকা কেজি, বা এখন 20 টাকা বেশিও চাচ্ছে, এরকম হচ্ছে। এদিকে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে ডিমের দাম। বাজারে প্রতি হালি ফার্মের মুরগির ডিম 28 টাকা ও হাঁসের ডিম 35 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস 380, খাসি 550 এবং ব্রয়লার মুরগি 170 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। মুস্তাফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। রমজানে রাজশাহীতে বেড়ে গেছে ইফতারের উপাদান ছোলা, ডাল, মুড়ি, খেজুর সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এতে বাজার করতে এসে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ, রমজান এলেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায়। আর বরাবরের মতোই আমদানি কমের অজুহাত দেখালেন বিক্রেতারা। আব্দুল সালামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রমজানের চাহিদা বাড়ে খেজুর, ছোলা, মুড়ি, ডাল, বেসন সহ ইফতারে প্রয়োজনীয় উপাদানের। বিক্রেতারা বলছেন মোকামগুলোতে এসব পণ্যের দাম বাড়ায় খুচরা বাজারে বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। তবে বাজারে প্রতি লিটার সয়াবিন তেল 6 টাকা কমে বিক্রি হচ্ছে 74 টাকায়। সয়াবিনের দাম আন্তর্জাতিক বাজারে কম, যার ফলে দাম কমে গেছে। ছোলা ভালোটা 65-60, মুড়ি প্রায় কেজি প্রতি এখন 8 টাকা, 10 টাকা, 15 টাকা বেড়ে গেছে। বুট প্রতি কেজি 8 টাকা থেকে 6 টাকা বাড়ছে। আর খুচরা ব্যবসায়ীরা বলছেন আমদানি কমলেও ইফতারে কদর বাড়ায় দাম বেড়েছে পেঁয়াজ, শসা ও বেগুনের। পেঁয়াজ ধরেন আগে ছিল একটু কম, একটু বেড়েছে। শসা এখন ধরেন 36-40। বেগুন হলো 40, আগে ছিল 30, 28। এ অবস্থায় দাম বেড়ে যাওয়ায় বাজার করতে এসে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্য আয়ের ক্রেতারা। কেজিতে 10 টাকা 8 টাকা করে বাড়তি সব জিনিসেরই। সমস্যা হয়তো সেটাই বললাম যে সবাই মিলে যদি সমাধান করেন তবেই সমাধান হবে। তবে জেলা প্রশাসনের দাবি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। রাজশাহীতে মোটামুটি এই পর্যায়ে এখনো যে জিনিসপত্রের যে দাম সেটি তুলনামূলক অত্যন্ত সহনীয় এবং পাশাপাশি মোবাইল কোর্টও হচ্ছে। জেলা প্রশাসনের মতে ক্রেতারা একটু সচেতন হলে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করেও পণ্যের দাম বেশি নিতে পারবে না। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রাজধানীর বিপণী বিতানগুলোতে এখনো ঈদের কেনাকাটা না জমলেও শবে বরাতের পর থেকেই সরগরম গজ কাপড়, লেস ফিতার দোকান সহ দর্জিপাড়া। নিজস্ব ডিজাইন, সে সাথে সঠিক মাপে ঈদের পোশাকটি বানাতে এখন অনেকেই ছুটছেন এসব দোকানে। আর কাপড়ের সাথে মিলিয়ে লেস ফিতার দোকানের চোখ ধাঁধানো বাহারি লেসে আটকে যাচ্ছে ক্রেতার মন। এই ঈদকে ঘিরে দর্জিপাড়ার চিরচেনা ব্যস্ততার যেন কোনো অন্ত নেই। গজ কাপড় থেকে শুরু করে দর্জিপাড়ার ব্যস্ততার খবর জানাচ্ছেন মৌসুম ইসলাম। ঈদের নিজের ডিজাইন করা পোশাকই অনেকের প্রথম পছন্দ। তাই তো পছন্দের পোশাকটি বানাতে গজ কাপড়ের দোকানে এখন তরুণী সহ সব বয়সী নারীদের ভিড়। বর্ষা মৌসুম, সেই সাথে গরমের কারণে এবার সুতি, ভয়েলের মাঝে এমব্রয়ডারি, চুমকি, পুঁতির কারুকাজের পাশাপাশি চলছে এক কালার জর্জেট আর শিফন। ডিজাইন করে নিজের কাপড়গুলো পরতে পছন্দ করি, সো ফিটিং ভালো হয়। বেশি দেরি হলে তো কাপড় নিতে চায় না, সেজন্য আগে ভাগে সব কাপড় কিনে ফেলা। নেটের কাজ করা, জর্জেটের কাজ করা, এই কাপড়গুলা বেশি বিক্রি হয়। নিজের ডিজাইন করা পোশাকটি সব থেকে আলাদা ও আকর্ষণীয় করতে গজ কাপড়ের সাথে মিলিয়ে নেওয়া হচ্ছে জমকালো লেস, ডিজাইন করা শো বোতাম
সহ রং বেরঙের টার্সেল। নেটে দেখে দেখে অনেক নিজের মতো ডিজাইন করে এখান থেকে লেস কিনে নিজের পছন্দ মতো করে বানাই। রেডিমেড ওভাবে পরা হয় না, কারণে আর কি লেস সুন্দর দেখে নিজের পছন্দ মতো ম্যাচ করে নিচ্ছি। 15টা বা 20টার পরে তো অর্ডার নিচ্ছে না, তখন এই জন্য এই টাইমটা এখন আমাদের একটু ব্যস্ত থাকতে হয় আর কি। কাপড় আর লেস ফিতার দোকান থেকে মনের মতো নকশা, বুনন আর সঠিক মাপ দিয়ে ঈদের পোশাকটি বানিয়ে নিতে ক্রেতারা ছুটছেন দর্জিপাড়ায়। গ্রাহকের মনের মতো নকশার পোশাকটি বানাতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন দর্জিরা। নিচে অনেক গ্রাউন্ড ড্রেসগুলো আর কোটি সিস্টেম কোটি আছে, তারপরে মনে করলেন অনেক গর্জিয়াস এক কালারের মধ্যে গ্রাউন্ড, ওগুলাই হচ্ছে এখন। 15 রোজা পর্যন্ত কাপড়ের অর্ডার নেওয়া হলেও দর্জিদের এই ব্যস্ততা চলবে চাঁদ রাত পর্যন্ত। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রমজান শুরুর পর আজ দ্বিতীয় শুক্রবার। ছুটির দিনে ঈদের কেনাকাটায় বিপণী বিতানগুলো সরগরম থাকার কথা। তবে 2 দিনের বৈরী আবহাওয়ায় কেনাকাটার চিত্রটা ভিন্ন। রাজধানী নিউ মার্কেটে ঈদের কেনাকাটার খবর জানাতে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, মুনিয়াত, আপনি যেমনটা বলছিলেন যে আপনি জানেন গতকাল ধরে যে রাজধানী জুড়ে যে বৃষ্টি হচ্ছে, টানা বর্ষণ, তার মধ্যেও কিন্তু আজকের সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন মার্কেটগুলোতে আসলে বেচা বিক্রি আসলে থেমে নেই, ঠিকই চলছে। তবে সকাল থেকে বেচা বিক্রি কিছুটা কম ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেচা বিক্রি ধীরে ধীরে বাড়ছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি রাজধানী নিউ মার্কেটে। এখানে আপনি জানেন সারা বছরই কেনা বেচার জন্য কিন্তু ক্রেতারা এখানে আসেন, এবং আজকে সকালে তার ব্যতিক্রম নয়। বৃষ্টির সত্ত্বেও, বৃষ্টিকে মাথায় নিয়েও কিন্তু ক্রেতারা ঠিকই আসছেন। যারা প্রয়োজনীয় কেনাকাটা কিংবা ঈদ শপিং যাই বলেন না কেন, তা কিন্তু ঠিকই এখানে চলছে। তবে বিক্রেতাদের একটি অভিযোগ ছিল সকাল থেকে তারা তাদের প্রত্যাশিত ক্রেতা পাচ্ছেন না। তবে আমরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন দুপুর পেরিয়ে গেছে, এখন কিন্তু আমরা ধীরে ধীরে এখানকার ক্রেতা সমাগম ধীরে ধীরে বাড়ছে, আমরা এমনটা দেখছি। তবে আরেকটি বিষয়, তারা এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে বিকেল বেলা হয়তো যখন ইফতারের আগ মুহূর্তে কিংবা ইফতারির পরবর্তী সময় কিন্তু তাদের বেচা বিক্রি আরো বেশি বাড়বে। আরেকটি বিষয় এখানকার বিক্রেতারা সবসময় এটা মাথায় রেখে আসলে তাদের বেচা বিক্রি কিংবা তাদের দোকান সাজিয়ে থাকেন, সেটা হলো রমজানের মধ্যে যে শুক্রবারগুলো থাকে, সরকারি ছুটির দিনগুলোতে তাদের বিশেষ কিছু প্রত্যাশা থাকে, বিশেষ কিছু আয়োজনও তারা রেখে থাকেন, হয়তো কিছু ছাড়ও তারা দিয়ে থাকেন। তো সেই দিক থেকে কিন্তু আজকের রমজানের মধ্যে দ্বিতীয় শুক্রবার পড়েছে, তো সেই দিক থেকে কিন্তু আসলে তারা কিছুটা হতাশা প্রকাশ করেছেন, যেহেতু দ্বিতীয় শুক্রবারে আরো বেশি প্রত্যাশা ছিল, আরো বেশি ক্রেতা এখানে আসবেন, আরো বেশি বেচা বিক্রি তাদের হবে, সেই তুলনায় তারা আসলে খুব বেশি বেচা বিক্রি পাচ্ছেন। এর কারণ হিসেবে তারা কিন্তু বৃষ্টিকে দুষছেন। তবে বাকি আরো 3টি শুক্রবারের দিকেই তারা তাকিয়ে রয়েছেন, সেই দিকে হয়তো তাদের বেচা বিক্রি আরো বেশি বাড়বে। আর যেহেতু আজকে রমজানে 8 দিন চলছে, তো সেই দিক থেকে কিন্তু প্রথম দিকে খুব বেশি বেচা বিক্রি স্বাভাবিকভাবেই হয় না, বেচা বিক্রিটা একটু শেষ দিকেই বেশি হয়। তো সেই দিক থেকে আসলে শেষ রমজানের দিকেই তাদের বেচা বিক্রি আরো বাড়বে। আর ক্রেতাদের কথা যদি বলি, অনেকেই প্রথম দিক থেকেই কিনে নিতে চাইছেন, কারণ শেষ রমজানের দিকে ভিড় বেশি হয়ে থাকে। শেষ রমজানে হয়তো তাদের প্রয়োজনীয় পণ্যটি তারা নাও পেতে পারেন, সেই আশঙ্কা থেকে অনেকেই প্রথম রমজানের দিকেই তারা কেনাকাটাটা সেরে নিতে চান। এবং পণ্যের দাম নিয়েও একটি অভিযোগ আমরা অন্যান্য বার শুনে থাকি, তবে এবার ক্রেতারা বলছেন খুব বেশি হয়তো প্রথম রমজানের দিক হওয়ার জন্য হয়তো পণ্যের দাম নিয়ে তারা এখন অসন্তুষ্টি প্রকাশ করছেন না। তবে রমজান বাড়ার সঙ্গে সঙ্গে তাদের পণ্যের, বিশেষ করে এখানকার পোশাকের দাম নিয়ে তারা আসলে কি ধরনের অভিযোগ করবেন এখন আমরা জানি না। হয়তো মূল্যটাও আগের মতোই থাকবে, এমনটা কিন্তু প্রত্যাশা করছেন এখানকার ক্রেতারা। একই সঙ্গে বিক্রেতারা বলছেন তারা এবছর খুব বেশি বাড়াবেন না, তবে নিত্য পণ্যের যে মূল্য রয়েছে সেই দিক থেকে বিচার করে হয়তো কিছুটা তাদের পণ্যের দাম বাড়াতে হবে। তবে তারা আশা করছেন গত বছরের মতো একই মূল্য এবারও রাখবেন, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ছাড়ও তারা দিচ্ছেন এবং মূল্য তারা খুব বেশি বাড়াবেন না, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো ঢাকার নিউ মার্কেটে এই ছিল ঈদ শপিং এর সর্বশেষ অবস্থা। রাজধানী নিউ মার্কেট থেকে ছুটির দিনের ঈদের কেনাকাটার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ইমতিয়াজ আহমেদ। দেশে বাইরের খবর। ঈদের সময় শহরবাসীরা পরিবার পরিজন নিয়ে ঈদ করতে গ্রামমুখী হয়, ঠিক তেমনি প্রবাসীরাও ঈদের সময়টুকু পরিবার পরিজনদের সঙ্গে কাটাতে ছুটে যান দেশে। তবে এই সময় বিমান সহ অন্যান্য এয়ারলাইন্সে টিকিট মূল্য বেড়ে যায় প্রায় দ্বিগুণ। এরপরও দেশের টানে ছুটে যান তারা। লন্ডন প্রতিনিধি শোয়েব কবির জানাচ্ছেন বিস্তারিত। ঈদের বাকি সপ্তাহ 3 ফলে দেশে আত্মীয় স্বজনদের সাথে ঈদের আনন্দময় সময়টুকু কাটাতে বাংলাদেশে যাওয়ার হিড়িক বেড়েছে। ঈদের প্রায় একই সময়ে ব্রিটেনে সামার হলিডে যেন অনেকের কাছে বাড়তি পাওয়া। এই সময় দেশে যাচ্ছি কারণ বাচ্চাদের হলিডে, ঈদও আছে, আর মা বাবা দেশে আছে, বন্ধু বান্ধব সবাই দেশে। ঈদের যে আমেজ বাংলাদেশে, আমাদের দেশে, এই আমেজটা আসলে এখানে পাওয়া যায় না। এই জন্যই ঈদের সময়
দেশে যাওয়া। লোক অনেক আনন্দিত যে সামার হলিডের সময়ই আমাদের এবারের ঈদটা, এই জন্য দুইটা মিলিয়ে সবার একটা উৎসাহ যে আমরা দেশে যাব, এই হলিডের সময় আমরা গিয়ে হলিডেও কাটাবো, ঈদটাও উদযাপন করতে পারবো। এয়ার টিকিট বুকিং দিতে প্রবাসীরা ছুটে যাচ্ছেন ট্রাভেল এজেন্সিগুলোতে। তবে বিমানের সবকটি সিট বুকিং হওয়ায় অন্যান্য এয়ারলাইন্সে বুকিং দিচ্ছেন অনেকেই। কাস্টমারের চাহিদা যে যেমনি ভাবে নিতে চায়, তা আমরা কিন্তু বিমান সহ অন্যান্য এয়ারলাইন্সের প্রতিটা এয়ারলাইন্সের টিকিট সেল করতেছি বেশি বেশি করে ঈদের মৌসুমের জন্য। ঈদের মৌসুমে বিমান বাংলাদেশ সহ অন্যান্য এয়ার টিকিটের মূল্য বেড়ে যায় প্রায় দ্বিগুণ। এ নিয়ে যাত্রী সহ ট্রাভেল ব্যবসায়ীদের মাঝেও রয়েছে ক্ষোভ। ঈদ এবং সামার হলিডে একই সময় হওয়ায় ব্রিটেন থেকে এবারেই অধিক সংখ্যক প্রবাসী যাচ্ছেন বাংলাদেশে। ঈদের আনন্দটুকু প্রিয়জনের সাথে ভাগাভাগি করে নিতে এখনই তারা টিকিট বুকিং দিচ্ছেন পছন্দের এয়ারলাইন্সগুলোতে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ভারতের গুজরাটে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা 70-এ দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যাপক বৃষ্টিপাতে রাজ্যের সৌরাষ্ট্র এলাকা থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমিরি জেলায় প্রায় 27 ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই জেলার 60টি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ঘরবাড়ি ধসের কারণে অধিবাসীদের উঁচু স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। বন্যার পানিতে আটকে পড়া বাসের যাত্রীদের হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয়। খেলার খবর, কোপা আমেরিকা। পাওলো গুয়েরেরোর হ্যাট্রিক কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করল আসরের 1963 সালের চ্যাম্পিয়ন পেরু। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচে প্রতিপক্ষ বলিভিয়াকে 3-1 গোলে হারিয়েছে তারা। এস্তাদিও মিউনিসিপাল বিসেন্তেনারিওতে বলিভিয়ার বিপক্ষে শুরু থেকেই আগ্রাসী খেলে পেরু। ফলস্বরূপ 20 মিনিটে গোলের দেখাও পায় তারা। ওয়ান ভার্গেসের বাড়ানো বলে দারুণ এক গোল করে দলকে লিড এনে দেয় পাওলো গুয়েরেরো। প্রথম গোলের উদযাপন শেষ হতে না হতেই 3 মিনিট পর আবারও বলিভিয়ার ডি বক্সে হামলা করেন গুয়েরেরো। ফলে 2-1 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেন রিকার্ডো গারেসার দল। বিরতি থেকে ফিরে বেশ খানিকক্ষণ গোলের দেখা না পেলেও ম্যাচের 74 মিনিটে আবারও গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করেন 31 বছর বয়সী স্ট্রাইকার গুয়েরেরো। এরপর ম্যাচের 84 মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে বলিভিয়ার হয়ে একটি গোল পরিশোধ করেন মার্সেলো মোরেনো। তবে হার এড়াতে তা যথেষ্ট ছিল না। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে পেরু। সেমিফাইনালে পেরুর প্রতিপক্ষ চিলি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। বান্দরবানে পাহাড় ধসে ভাই বোনের মৃত্যু। সঙ্গে সারা দেশে সড়ক যোগাযোগ বন্ধ। কুয়াকাটায় পানিবন্দী 10,000 মানুষ। মাদক পাচার প্রতিরোধ দিবসে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। শিশু কিশোরদের পাশাপাশি পা বাড়াচ্ছে নারীরাও। দিনাজপুরে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ। ধরিয়ে দিলেও অভিযুক্ত 2 যুবককে ছেড়ে দিয়েছে পুলিশ, দাবি পরিবারের। মামলা প্রত্যাহারের হুমকি। রোজায় রাজশাহীতে ইফতারের উপকরণের পাশাপাশি বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। এবং ঈদকে সামনে রেখে সরগরম রাজধানীর গজ কাপড়, লেস ফিতার দোকান সহ দর্জিপাড়া। জমে উঠেছে সিলেটের বুটিক হাউসগুলো। দেশীয় ডিজাইনের পোশাকের প্রতি বাড়তি আকর্ষণ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।